দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে কার্টুন প্রদর্শনী দ্য পাওয়ার অফ স্যাটায়ার। বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 5 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার সাদেকুল আলম। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি তো ভীষণ ভালো আছি। যুক্তরাজ্যে থাকছেন আপনি প্রায় 20 বছর, অনেকটা দিন। এই যে যখন দেশের বাইরে থাকেন নিশ্চয়ই দেশকে অনেক মিস করেন। জি, অবশ্যই। আসলে দেশ তো দেশ, একদম। দেশের তো আসলে বিকল্প হয় না। তবে একটা ব্যাপার কি যে আপনি দেশের বাইরে থেকেও দেশের জন্য বা দেশের মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন, এটা খুবই আশাব্যঞ্জক। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের সকাল আর যুক্তরাজ্যে হওয়া সকাল কোথায় আসলে পার্থক্য দেখেন? দেখুন, এটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট কেন আমি আপনাকে বলি, মেবি এটা হচ্ছে আমার জবের যে প্যাটার্ন, এই জন্য আমাদের কাজগুলো খুব আর্লি শুরু হয়। ধরেন আমি সকাল 6টায় অফিস শুরু করি, কারণ কনস্ট্রাকশন যে ইন্ডাস্ট্রিটা এটা আসলে আর্লি হয়, মানে 7টা থেকে 8টার মধ্যে কিন্তু ওয়ার্কাররা কাজ শুরু করে। এখন আমরা অফিসের যে তার আগে নিজেদের কাজ শুরু করতে হয়, তার আগে নিজেদের কাজ, তার মানে অনেক ব্যস্ততা দিয়ে কাজটা শুরু হয়। সকালটা আসলে ওইভাবে করে উপভোগ করবার মনে হয় সময় হয় না। না, আমরা উপভোগ করি, মানে কাজটাই হচ্ছে আমাদের উপভোগের যে একটা আপনার মাধ্যম। আর কাজ নিয়েই তো বেঁচে থাকা। আপনি আসলে যুক্তরাজ্যে থাকছেন এবং সেখানে কনস্ট্রাকশন বিজনেসের সাথে যুক্ত আছেন, স্কিল একাডেমির সাথে যুক্ত আছেন। প্রথমে আমি কনস্ট্রাকশন বিজনেসটা সম্পর্কে আসতে চাই, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডটাও আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তো সেখান থেকে আগে থেকেই কি আপনার টার্গেট ছিল কিনা যে আপনি বিজনেসে ইনভলভ হবেন? দেখুন, ওই রকম আসলে ছিল না আগে থেকে। মানে বাংলাদেশে যখন ছিলাম, বাংলাদেশ থেকে যাওয়া বা যুক্তরাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়া, এটা আসলে আমি ইঞ্জিনিয়ার হয়েছি মানে আমার চয়েসে না, বাই ডিফল্ট। ফ্যামিলি থেকে, কারণ আমাদের ফ্যামিলি থেকেই বলা বা নির্ধারণ করা যে আমি ইঞ্জিনিয়ার হব, এই জন্যই সায়েন্স পড়া বা এইভাবে। তারপরে যুক্তরাজ্যে যাওয়া এবং আপনার পড়াশোনাটুকু কমপ্লিট করা। জবও করেছি, কিন্তু যখন আসলে মনে হয়েছে যে আসলে আমি তো একটা মানুষের জন্য জব করছি, কিন্তু আমি যদি সেম জিনিসটা করি তাহলে তো আমাদের ভাই বোন অনেকেই সুযোগটা পাবে, আর যুক্তরাজ্যের মার্কেটে একটা বড় অবদান রাখার একটা সুযোগ থাকবে। আমাদের যে মুরব্বীরা আছেন তারা কিন্তু আমাদের জন্য অনেক কিছু করেছেন। আসলে যুক্তরাজ্যটা এমন একটা জায়গা যেখানে আপনি আসলে একটা ছোট বাংলাদেশকে পাবেন। অনেকেই কিন্তু কালচারালি জিনিসটাকে প্রমোট করার চেষ্টা করে যে মিনি বাংলাদেশ, আসলেই কিন্তু সত্য। আপনি যদি মানে ধরুন আপনি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে খাবেন, আপনি কিন্তু একেবারে রেডি পাবেন। হ্যাঁ, এটা কেন সম্ভব? আমাদের যারা মুরব্বী আছেন তারা কিন্তু একটা হার্ড ওয়ার্ক করেছেন, যার কারণে আজকের যে প্রেজেন্ট যুক্তরাজ্য বা আপনার ইংল্যান্ড বলেন, এটা কিন্তু অনেক ইজি আমাদের মতো। আমরা হয়তো 3rd বা 4th জেনারেশন বাঙালি হিসেবে। আমার কাছে মনে হয়েছে আমি যদি একটা অফিসে চাকরি করি, শুধু একটা জায়গায় চাকরি করি, কিন্তু আমি যদি একটা প্রতিষ্ঠান করি, সেই প্রতিষ্ঠানে তো এখন আমাদের 400+ লোকজন, তো এর মধ্যে কিন্তু অনেক বাংলাদেশি, 100-র উপরে বাংলাদেশি আছে। তো আমার কাছে এই জিনিসটা আসলে অনেক গর্বের যে আমার মাধ্যমে, আমি জানি না আল্লাহ তাআলা কেন আমাকে চুজ করেছে, আমার মাধ্যমে এতগুলো মানুষের কর্মসংস্থান।
একদম তাই। আচ্ছা, আমি একটু জানতে চাইবো আপনার কাছে ইইউ এবং ইউকে লেবার মার্কেট, যেহেতু আপনি অনেক দিন ধরে আসলে এই মার্কেটে কাজ করছেন, মানে বাংলাদেশি যারা মানুষ, যেসব মানুষ আছে, তাদের আসলে হিডেন অপরচুনিটিসগুলো কোথায় কোথায়? দেখুন, আসলে আমরা যদি দেখি যে এখন কিন্তু গ্লোবাল, মানে আপনি বাংলাদেশে বসে আমাদের ছেলেপেলেরা ইউকে, আপনার কানাডা, আমেরিকার কাজ করছে, ফ্রিল্যান্সিং, ইন্টারন্যাশনালি কাজ করছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া। নিঃসন্দেহে। আমরা স্বপ্ন দেখি, যেরকম আপনি দেখেন রেডিমেড গার্মেন্টসে আমরা কিন্তু দুনিয়ার মধ্যে নাম্বার 2, চায়না ইজ নাম্বার 1। তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু কনস্ট্রাকশনেও হতে পারি। কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে আমাদের ধরুন সিঙ্গাপুরে কিন্তু সিঙ্গাপুর বিল্ডের ক্ষেত্রে বাঙালিদের একটা বিরাট অবদান। আইদার সিঙ্গাপুর গভর্নমেন্ট দিচ্ছে বা না দিচ্ছে। আপনি যদি দেখেন মিডল ইস্টে কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার, এখন কথা হচ্ছে যে মিডল ইস্টে যাওয়া আর ইউরোপে যাওয়ার মধ্যে কিন্তু রাত দিন ডিফারেন্স। নট অনলি আপনার যে মানে আপনার অবস্থানগত মানি, এখন যদি বাংলাদেশটাকে যদি আমি ব্র্যান্ড মনে করি, যখন আপনি দেখেন কাপড়ের মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা থাকে, আমরা যখন এটা হগু বসে যাই আর আপনার নেক্সটে যাই, আমাদের দেশের কথা বলছি বা ইংল্যান্ডের কথা বলছি, তখন কিন্তু আপনি মানে ইউ উইল ফিল প্রাউড যে এটা আমার দেশের, আমি একটা ব্র্যান্ড। হ্যাঁ, এখন আমি মনে করি যে কেউ একজন এসে আমাদের এই দেশটাকে, ব্র্যান্ড বাংলাদেশটাকে প্রমোট করা উচিত। আচ্ছা, এখানে আমি প্রশ্ন করতে চাইবো যে বাংলাদেশের মানুষ যখন যুক্তরাজ্যে যাচ্ছে এবং কনস্ট্রাকশন বিজনেস বা আদার্স যে কোনো কিছুর সাথে ইনভলভ হচ্ছে, নিশ্চয়ই তাদের কিছু উইকনেস থাকে। সেই উইক পয়েন্টগুলো আসলে কোথায় কোথায় থাকে বা কোথায় ডেভেলপ করাটা দরকার নিজেদেরকে? দেখুন, এখানে আমি একটা টেকনিক্যাল একটা আনসার দিতে চাই আপনাকে। জিনিসটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা স্কিল ডেভেলপ করে। এখন কথা হচ্ছে সবচেয়ে বড় যে উইকনেস আমাদের, যেহেতু ভাষাটা একটা ভিন্ন ভাষা, ইংরেজি, তো আমাদেরকে কিন্তু ওই ইংরেজির উপরে জোর দিতে হবে। এখন আপনি যদি আমাকে একটা রিটার্ন প্রশ্ন করেন যে ভাই আমার প্লাম্বার যে আপনার পাইপ ফিটিংয়ের কাজ করবে, সে তো ইংরেজি জানে না, বাট আমার দেশে তো ব্রিলিয়ান্ট লোক আছে যে ইলেকট্রিক্যালের কাজ করবে, ব্রিলিয়ান্ট লোক আছে যে এমএনইর কাজ করবে, মেকানিক্যাল অ্যান্ড ভেন্টিলেশনের কাজ করবে, রেফ্রিজারেশনের কাজ করবে, পাইপ ফিটিংয়ের কাজ করবে এবং ব্রিক লেয়িংয়ের কাজ করবে। এখন শুধু ইংল্যান্ড না, আপনি যদি পুরো ইউরোপটাকে দেখেন, পুরো ইউরোপে আমাদের বাঙালিরা একটা বিরাট কন্ট্রিবিউশন করতে পারে। কারণ আপনি আমাদেরকে দেখেন, আমি আমার ওয়াইফ সহ শুরু করা কোম্পানি, এখন 400+। আপনি এরকম যদি আপনি চিন্তা করেন যে যেই অপরচুনিটি আছে এটা 4000 হতে পারে, এই রকম লেভেলের একটা অপরচুনিটি ইংল্যান্ডে আছে। আপনি যদি গুগল করেন, আপনি যদি চ্যাট জিপিটিতে দেখার চেষ্টা করেন, দেখবেন যে এভরি ইয়ার 50,000 এডিশনাল কনস্ট্রাকশন ওয়ার্কার দরকার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই আপনি যে জিনিসটা বললেন, সবচেয়ে উইকনেস হচ্ছে আমাদের ছেলেপেলে কিন্তু সুপার স্কিল, আমাদের ছেলেপেলে হার্ড ওয়ার্কিং। আপনাকে আমি বললাম, আমি 6টায় উঠে যাই, প্রত্যেক দিন আমি 4:45 ঘুম থেকে উঠি। আচ্ছা, ইটস রুটিন ফর লং টাইম। আমি বলতে পারবো না যে কখন আমি, এটা একটা প্র্যাকটিসের মধ্যে চলে এসেছে, লাইফস্টাইলের মধ্যে, এটা আমার হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের আরেকটা বাঙালিও কিন্তু আমার মতোই, কারণ আমি যখন মানে ইংল্যান্ডে যাই তখন আমার বয়স 20 বছর 7 মাস। আচ্ছা, আমি কিন্তু একটা মানে কমপ্লিটলি একটা ছেলে মানুষ যাওয়া, মানে ধরুন হই হুল্লা করা, দুষ্টামি করা, হই হুল্লা করা, মানে ঢাকা থেকে একটা মানুষ যে সব গণ্ডির বাইরে, ওখানে গিয়ে শৃঙ্খল হওয়া, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা, তারপরে এক্সপিরিয়েন্স নিয়ে মানে পুরো রেসপন্সিবিলিটিটা যখন নিজের রেসপন্সিবিলিটি পুরোটাই আপনাকে করতে হবে, এছাড়া আপনার উপায় নেই। আর এনভায়রনমেন্টটা দেখুন, আমাদের অবভিয়াসলি আমি যতটুকু জানি, আমি জানি না যে নাম্বারটা আসলে রাইট কিনা, মানে 13 লক্ষ লোক আমাদের দেশ থেকে গত বছর বিদেশে গিয়েছে। আচ্ছা, ইজ এ হিউজ নাম্বার পুরো বিশ্বে। আচ্ছা, উইথ রেসপেক্ট টু মিডল ইস্ট, আমাদের অসংখ্য ভাই বোন মিডল ইস্টে থাকেন, তারা কিন্তু মিডল ইস্টে 5 বছর থেকে একটা স্কিল হয়ে গেছে। যে মানুষটা মিডল ইস্টে 5 বছর আগে গিয়েছে, যে ধরুন আপনি ব্লকের কাজ করে বা ব্রিকের কাজ করে, এখন তো সে কাজের ওইটার মাস্টার হয়ে গেছে। এখন তাকে যদি একটু বেসিক ইংরেজি শেখানো যায়, আচ্ছা, দেন সে যে আপনার ধরেন 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা মিডল ইস্টে ইনকাম করে, উইচ ওয়ান ইজ গুড, ভেরি গুড ইনকাম,
সে কিন্তু গিয়ে 5 লাখ টাকা ইনকাম করবে তখন। সে কিন্তু ইংল্যান্ডে গেলে 5 লাখ করবে, পোল্যান্ডে গেলে হয়তো 3 লাখ করবে। ভাষাগত দক্ষতার জায়গাটাতে আরো বেশি কাজ করা দরকার আমাদের। আচ্ছা, আমি এবার একটু জানতে চাইবো যে আপনার আরো একটি প্রজেক্ট আছে যেটা খুব রিসেন্ট টাইম আপনি শুরু করেছেন, স্কিল একাডেমি। মূলত আসলে কি কারণে এটা শুরু করা? দেখুন, ইউরোপিয়ান স্কিল একাডেমি, এটা মূলত আমি যে জিনিসটা বলতে চাই যে আসলে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। এখন আমি চাই যদি সম্ভব হয় দেশের মানুষের জন্য কিছু করা। আমি আল্লাহ আমাকে বিভিন্ন দেশে মানে আপনার ভ্রমণ করার সুযোগ দিয়েছেন। আমি আপনাকে বলি ইন্সপিরেশনটা আসছে কোথা থেকে। আমি কাজ করি, ফ্যামিলি নিয়েই থাকি ইংল্যান্ডে, কিন্তু বিভিন্ন দেশে কাজ করা। আমি মিডল ইস্টের অসংখ্য দেশে গিয়েছি, বা যেগুলো দেশগুলোতে বাঙালিরা থাকেন। আমি যখন চায়নায় গিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আসলে চাইনিজরা যদি পারে আমরাও পারবো। কারণ চাইনিজদের থেকে দেখতে শুনতে আমরা বড়, শক্তিও আমাদের বেশি। তার মানে যে আমি কিন্তু আমার এভরিথিং, ডোন্ট ফিল আমি বায়াস। আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি কনস্ট্রাকশনের বাইরে চিন্তা না, জাস্ট একটা নিউট্রাল জায়গা থেকে আপনি কথা বলছেন। আসলে আমি তো নিজে বাঙালি, মানে পাসপোর্ট হোল্ড করি ইউকের, বাট আমি তো বাঙালি। আমাকে তো আপনি যাই করেন, আমার ভিতর থেকে বাঙালিপনটা, এভরিথিং বাঙালিপনটা আপনি আমার কাছ থেকে কখনোই নিতে পারবেন না। তো এখন যেহেতু আমি বাঙালি, আর চায়নাতে যাওয়ার পরে আমার যেই মানে প্রথম যেই ল্যাকিংসটা মনে হয়েছে, যে আমার মনে হয়েছে যে আমি 20 বছর পরে চায়না এসেছি। দ্যাট ওয়াজ মাই বিগেস্ট ল্যাকিং। এখন চাইনিজরা যদি পারে, আপনি দেখেন আপনি যে কোনো সেক্টরে বলেন, চায়না কিন্তু একটা বিরাট। তো আমি মনে করি যে আমাদের এই যে আপনার ইউরোপিয়ান স্কিল একাডেমি, এটা কেন করতে চাই, আমার কথা হচ্ছে যে যেহেতু আমি ইউরোপের একটা দেশে থাকি, আচ্ছা, আমি আসলে ইউরোপকে হেল্প করতে চাই, সাপোর্ট করতে চাই, এবং এই সাপোর্টটা করতে চাই আমার মানুষ দিয়ে, যে মানুষটা হচ্ছে বাঙালি। দেখুন গত বছর, এগেইন নাম্বার ফ্রম দ্য গুগল, আপনার গত বছর অসংখ্য, আমি নাম্বারটা নাহি বলি, অসংখ্য মানুষ আমাদের একটা বেশ বড় নাম্বার রোমানিয়ায় গিয়েছেন, পোল্যান্ডে গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইটালিতে গিয়েছেন। এখন তারা তো যাচ্ছে। আমার কথা হচ্ছে যে যারা মানে আপনার লেবার সাপ্লাই করা যাদের লাইসেন্স আছে তারা করলো, অসুবিধা নেই। আমাদের মানে মেইন উদ্দেশ্যটা ওইটা না, তাদের কাছে তারা ভালো করবে। আমরা চাই ধরুন একটা লোক একটা ব্রিকলেয়ারে পাঠাবে, যে জিনিসটা আমরা চাই সে আসল ব্রিকলেয়ারটা পাঠাক। আচ্ছা, সেই ওইখানে গিয়ে যাতে প্রবলেমে না পড়ে। প্রবলেম ইন টার্ম অফ আপনি ভাষাগত, সে যাতে মানে ভাষাটা নিয়ে, যে আপনার পোল্যান্ডে যাবে তার তো আসলে ইংরেজি শেখার দরকার নেই, সে পলিশ ভাষাটা শিখে যাক। আচ্ছা, যেই এজেন্সি তাকে পাঠাবে পাঠাক। আমার কথা হচ্ছে যে যার যেটা লাগবে, এখন সেইটা দক্ষতাটা তাদেরকে সার্ভ করাটাই কি আপনাদের স্কিল একাডেমির উদ্দেশ্য? আমাদের স্কিল একাডেমির উদ্দেশ্য ওটা যতটুকু পারি করা, কিন্তু এই মেসেজটা আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনারাই তো বাংলাদেশ, আমরা সবাইকে বলতে চাই। আমি যখন বিভিন্ন নিউজে শুনি যে একটা মানুষ সৌদি আরবে গিয়ে নিঃস্ব হয়ে গেছে, একটা মানুষ কাতারে গিয়ে নিঃস্ব হয়ে গেছে, তার জমি বাপের লাস্ট জমিটা বিক্রি করে গিয়েছে। এখন এই যে গ্যাপটা আছে, যে আসলে ইনফরমেশনটা নিয়ে যাক যারা, দেখুন আমরা খুবই ক্ষুদ্র প্রতিষ্ঠান, আমাদের পক্ষে যেমন আপনারা আছেন, আপনারা ছাড়া বা যারা নেতৃত্বস্থানীয়, যারা বাংলাদেশকে লিড করে বা আগামীতে বাংলাদেশকে যারা লিড করবে, তারা ছাড়া কিন্তু এই জিনিসটা সম্ভব না। আমরা মেসেজটা দিতে চাই যে তুমি ইনকাম করো, এটা তোমার, কিন্তু যাকে পাঠাবা সে যাতে বিপদে না থাকে। আপনি দেখুন, আমি একজনের সাথে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। সৌদি আরবে আমি একজনের সাথে দেখা, সে আসলে আরবিতে, আমিও জানি না যদিও, আরবিতে পানিকে কি বলে সে জানে না। আচ্ছা, তো একটা লোক তার যদি পিপাসা লাগে, ফরগেট অ্যাবাউট দ্য ওয়ার্ক, তার কাজ তো আপনার সেকেন্ডারি, পানি ছাড়া, রুটি ছাড়া, ভাত ছাড়া, ফরগেট অ্যাবাউট কমিউনিকেশনটা তো বুঝতে হবে বেসিক্যালি। তো এখন আমার যদি 5 লক্ষ লোক যায়, 4 লক্ষ লোক যায়, 50,000 লোক যায়, এই 50,000 লোকরে রাষ্ট্রের কি দায়বদ্ধতা নাই যে তার মিনিমাম তার একটা দায়িত্ব নেওয়া? আমি তো, আপনি যেই থাকুক, মানে আমি কারোই এগেনিস্টে না, আমি কারো পক্ষেও না, আমি বাংলাদেশের পক্ষে, আমি বাংলাদেশিদের পক্ষে। কারণ আমার কথা হচ্ছে যে একটা লোক গিয়ে কেন বিপদে পড়বে? রাষ্ট্র যদি ট্যাক্স নিচ্ছে, আচ্ছা নিচ্ছে না,
এয়ারপোর্ট ট্যাক্স নিচ্ছেন, ভিসার জন্য ফি নিচ্ছেন, এভরিথিং নিচ্ছেন। তাহলে তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়বদ্ধতাও থাকে। তো এই কাজটি করতে যে আপনারা আসলে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেস আছে, কোথায় কোথায় একদম বেসিক বা মোটা দাগে যদি বলি? সব জায়গায় চ্যালেঞ্জ। দেখুন এখানে আমি যদি বলি ইংল্যান্ডে, আমি অন্য দেশ বলবো না, কাউকে আমি ছোট করতে চাই না, এটা হচ্ছে একটা মেসেজ বাংলাদেশি হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই আজকেও এখানে আসা, নিজের দায়বদ্ধতা থেকেই এই ইউরোপিয়ান স্কিল একাডেমি করা, নিজের দায়বদ্ধতা থেকেই যাতে আরও 10টা বাঙালি ভাইকে চাকরি দিতে পারি ইংল্যান্ডে প্রতিষ্ঠান করা। ইংল্যান্ডে সিডিসি না, আমাদের সিডিসি ফ্যামিলির আমাদের 7টা প্রতিষ্ঠান, আচ্ছা, ওই 7টা প্রতিষ্ঠানে 418 জন লোক কাজ করে। তো এটা কিন্তু আমাদের মতো একটা আইডিয়া, অনেকেই বলে যে আমরা অনেক কিছু বা অনেক কিছুই করছি, বাট আমাকে যদি আপনি বলেন যেই পরিমাণ বড় স্বপ্ন আমি মনে করি যে আমাদের আছে এজ এ কম্বাইন্ড, এইটাকে যদি আমরা হয়তো 50,000 লোককে ইংল্যান্ডে আমরা হয়তো মানে কাজে নিয়োগ করতে পারি। কারণ আপনি যদি দেখেন ইংল্যান্ডের হাউজিং মার্কেটে একটা বিরাট ক্রাইসিসটা হচ্ছে যে আপনি দেখেন যে সরকার এখন যে লেবার সরকার, যে সরকার ক্ষমতায় এসেছে, তাদের মেইন 5টা যে মেইন এজেন্ডা, এর মধ্যে একটা হচ্ছে যে তারা 15 লক্ষ বাড়ি বানাবে আগামী 5 বছরে। তার মানে হচ্ছে 3 লক্ষ বাড়ি বানাইতে হবে। তো এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন সে কি পারবে না, তার কাছে ওই লোক নেই, আপনি রিসোর্সটা নেই, ইভেন আপনার ওই রকম লরি ড্রাইভার নেই, আমার দেশে ট্রাক ড্রাইভারের অভাব নেই, ওই রকম ব্রিকলেয়ার নেই, আমার দেশে লোকের তো অভাব নেই। তা আমার দেশে যদি লোক থাকে, আমার দেশের আমি হয়তো পারবো না, আপনি হয়তো পারবেন না, বাট যারা বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করে তারা করতে পারবে। আমার কথা হচ্ছে যে আমরা একটা নিউজ দিতে চাই আপনাদের থ্রুতে, যেগুলো আসলে আছে সেই চ্যালেঞ্জগুলো উতরে যাবার জন্য আপনারা কাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করছেন? আমরা প্রথম সহযোগিতা চাই আপনাদের মিডিয়া, প্রচার করবেন, সেটা তো বললেন। এছাড়া হচ্ছে সরকার মানে হচ্ছে যে আপনার যারা ইংল্যান্ডের যে আপনার কনসুলেট বলেন বা হাই কমিশন বলেন, আমাদের অনেক ছেলেপেলে আছে, আমি যদি প্র্যাকটিক্যালি বলি যে আসলে গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে জানে না, কোথায় যেতে হবে জানে না। এই যে রাষ্ট্র, আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা তো আমাকে জানানো উচিত। আমি মনে করি এর জন্য প্রত্যেকটা দেশের প্রত্যেকটা হাই কমিশনে ওয়ার্কশপ করা উচিত, প্রত্যেক মাসে অন্তত। আমি জানি খরচ লাগবে, ভাই পয়সা নেন কিন্তু মানুষটাকে সেবা দেন। যে আসলে একটা স্টুডেন্ট ভিসায় একজন গেল, একটা স্কিল ওয়ার্ক ভিসায়, অনেক মানুষ ইংল্যান্ড থেকে ফেরত আসতেছে শুধুই একমাত্র যে আমি মনে করি পলিসিগত যে আপনার ভুলগুলো আছে সে ভুলগুলোর জন্য। তো এখন আর যে জিনিসটা হচ্ছে বাঙালি হিসেবে আমরা তো একটু অতি উৎসাহিত হয়ে যাই, আমরা না বুঝে জাম্প করার চেষ্টা করি। এখন আমি মনে করি যে সরকার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, এনজিওগুলো, আপনারা যারা মিডিয়া আছেন, আপনারা এটাকে ছড়িয়ে দিবেন যে ইংল্যান্ডে অপরচুনিটি আছে, কিন্তু বুঝে যাও ভাই, তুমি ইংরেজি পারো না, কোন মাধ্যমে আমাকে যেতে হবে বা কিভাবে যেতে হবে, যাওয়ার প্রসেসটা কেমন হবে, এই বিষয়গুলো সম্পর্কে আসলে জানতে হবে, এবং সেটা জানার জন্য আসলে কোথায় যেতে হবে এটাই প্রশ্ন। অনলাইন, আপনি যারা বেসিক অনলাইন ইউজ করতে পারে, যারা গুগলে যেতে পারে, আপনি গুগলে গিয়ে যেতে পারেন, মানে কনস্ট্রাকশন মানে শর্টেজ স্কিল আপনার অকুপেশন, তখন আপনি গিয়ে দেখবেন মিনিমাম 400 কোম্পানি আসবে, দে আর লুকিং ফর ইলেকট্রিশিয়ান, সিসিটিভি ইনস্টলার। এখন আপনার ধরেন এইচবিসির আপনার এসির লোকের অসংখ্য, লিফটের লোকের অসংখ্য আছে। তো এখন কথা হচ্ছে যে এটাই হচ্ছে মেসেজ যে ভাই তোমাকে 20 লাখ টাকা দিয়ে যেতে হবে না, তুমি যদি কাজ জানো, বেসিক ইংলিশটা জানো, অ্যাপ্লাই। কাজ জানতে হবে এবং বেসিক নলেজটা থাকতে হবে যে কিভাবে আসলে আমি অ্যাপ্লাই করব সেখানে। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনি আমাদের সাথে শেয়ার করলেন। সবশেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। অবশ্যই আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আর বাঙালি যে সমস্ত ভাই আছেন, আমরাই হচ্ছি বাংলাদেশ, বিদেশে যারা আমরা থাকি, তো আমরা অবশ্যই আমাদের আচরণগুলো এমন হওয়া উচিত যা আপনি যে কোনো কনস্ট্রাকশনে করেন আর যেই জায়গায় কাজ করেন, যে বাংলাদেশটাকে সবসময় ধারণ করা উচিত। আর আমরা মনে করি আপনারা যারাই বিদেশে যেতে চান অবশ্যই বুঝে শুনে যাবেন এবং সবসময় চেষ্টা করবেন একটা স্কিল নিয়ে যাওয়ার জন্য, যাতে করে যে সমস্ত ভাই বোন সর্বস্ব বিক্রি করে বিদেশে যাচ্ছেন, যাতে করে যে স্বপ্নটা নিয়ে যাচ্ছেন সেই স্বপ্নটাকে অনেক বড় করে ফেরত আসতে পারেন, এবং আপনারা সবসময় ইনফরমেশনগুলো সঠিক নিয়েই বিদেশে যাবেন। সবাইকে ধন্যবাদ। আপনার সকল কাজের জন্য শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvpd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।